জানি মাননীয় জ্যোতি বসু মহাশয়ের খুব প্রিয় ছাত্রী ছিলেন কিন্তু আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। তো সেই ক্ষেত্রে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জন্মটা কোথা থেকে হলো, মানে তার যে উত্থান মাননীয়ার, এই উত্থানটা তো সিপিএমই করে দিয়েছে কোথাও। কাশ্মীরকে মতন আমরা কাশ্মীরকে আজাদ, যারা বলে যে আমরা বাংলাকে আজাদ করতে চাই, যারা বলে ভারত কম টুকরা করেঙ্গে, যারা শুধুমাত্রই ভারতকে টুকরো করার কথাই বলে যায়, তুমি কি করে আশা করতে পারো যে তারা ভারতীয় জনতা পার্টির কোনো প্রতিনিধি যখন সেখানে প্রতিনিধিত্ব করবেন বা তার কোনো কাদাম মানে কোনো মুভমেন্ট কোনো ওঠাবেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে সেটা মেনে নিতে পারবে এই নকশাল সমাজ, এই নকশালপন্থী ছাত্রছাত্রীরা, এই সিপিএমের ক্যাডাররা? নকশালপন্থীদের কাছ থেকে যারা নকশালপন্থী, যারা ছাত্রের নামে এক একটা গুন্ডা, যারা শুধুমাত্রই দেশদ্রোহিতার কথা বলে, অবশ্যই যাদবপুরে এটা কোনো প্রশ্নের অতীত। তুমি যে প্রশ্নটা করলে যে যাদবপুরে দেশদ্রোহিতার চাষ হচ্ছে কিনা, 100%। তার কারণ এরা তো কোনো শিক্ষা উন্নয়নের কথা বলেই না, এরা তো ভারতীয় সংস্কৃতি কালচার এগুলোর তো কথা বলেই না। এটা কি বলছে? আজাদ কাশ্মীর, প্যালেস্টাইনের কথা বলছে। প্যালেস্টাইনকে নিয়ে এরা কি বলতে চাইছে? এদের মানসিকতাটাকে বোঝো, এদের বিষ বৃক্ষ এদের মাথায় পুরো রোপণ করে দেওয়া হয়েছে যে এরা যেভাবে হোক এরা দেশদ্রোহিতার কথা বলবে। আজকে যারা ভারতকে টুকরো করার কথা বলে, এই যে ইন্দ্রানুজ ভারতকে টুকরো করার কথা বলে, তৃণমূল সরকার কি করলো সেই ক্ষেত্রে? একটা এফআইআর মিনিমাম একটা কমপ্লেন্ট আমরা দেখলাম না। ডিজি রাজীব কুমার মহাশয় কি করলেন? তার মানে তিনি এই যে ভারত বিরোধিতা করা, এই যে রাষ্ট্রদ্রোহিতা করা, সেটাতে তিনি রীতিমতো কিন্তু সাপোর্ট করছেন। আমরা বুঝতে পারছি সাপোর্ট শুধু সামনে থেকে হয় না। এই যে দুটো গণতান্ত্রিক দলের মধ্যে, মানে গণতান্ত্রিকভাবে তো দলটা চলা উচিত, কিন্তু গণতান্ত্রিক দল কথাটা আমি ভুল বললাম, দুটো রাজনৈতিক দল রাদার, এদের মধ্যে যে সেটিং তত্ত্ব ভারতকে ভাগ করা, যেটা টিএমসি সামনে থেকে দেখাচ্ছে না, দেখাচ্ছে। পশ্চিম বাংলাদেশ তো হয়ে গিয়েছে, সিপিএম সেটা দেখিয়ে ফেলছে। টিএমসির যে আড়াল করা যে রূপটা তৃণমূল সরকারের, সেটা সিপিএমের এই নকশালপন্থী এই ছাত্রছাত্রীরা দেখিয়ে ফেলছে। এরা নামেই ছাত্র, আসলে এরা আসলে ছাত্রছাত্রী হওয়ার কোনো জায়গা যোগ্যতাই রাখে না, যারা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করে। আজকে একটা শিক্ষা প্রতিষ্ঠানে সকলে হাতে হাত মিলে কিন্তু তারা পড়াশোনা করবে, শিক্ষার্থী তারা শিক্ষা গ্রহণ করবে, তারা সেখানে যুদ্ধ ঘোষণা করবে না। এরা যুদ্ধ ঘোষণা করছে সরকারের বিরুদ্ধে। এদের নামে ইমিডিয়েট সেডিশনের মামলা দায়ের হওয়া উচিত। তৃণমূল সরকার তো কতটা করবে সেটার ব্যাপারে ধন্দ আছে। একেবারে যদি আমরা বলি, এর আগে শুভেন্দু অধিকারী তাকে গো ব্যাক বলা হয়েছিল, তখন এই শিক্ষামন্ত্রী আক্রান্ত হচ্ছে, এরপরে কি হবে? মানে এটা কি এক ছাত্রসুলভ আচরণ? দেখো, শিক্ষামন্ত্রীও যে কাজটা করেছে একজন ছাত্রের ওপর গাড়ি চালানোর যে ব্যাপারটা, সেটার জন্য মহামান্য কলকাতা হাইকোর্ট কিন্তু এফআইআর নির্দেশ দিয়েছেন এবং সেই মোতাবেক কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তদন্ত হচ্ছে। তো সেই ক্ষেত্রে একজন ছাত্রর ওপরে যেমন গাড়ি চালানো যায় না, অবশ্যই একজন শিক্ষামন্ত্রীকেও তার যে টেনিয়ার, তার যে কাজ, সেই অনুযায়ী তো তিনি তার প্রপার পুরোপুরিভাবে সেই প্রোটোকলটা বজায় রেখে তিনি কাজ করবেন। আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি তৃণমূলের যারা নেতামন্ত্রী আছেন তারা প্রোটোকলের বাইরে কাজ করছেন, সংবিধানকে মেনটেন করছেন না, মানছেন না, মান্যতা দিচ্ছেন না, আইনকে নিজের হাতে বারবার তুলে নিচ্ছেন, এবং এই ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও আমরা দেখেছি। এবং তুমি যদি প্রশ্নটা করো যে আমাদের মাননীয় বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু দাদাকে যখন তারা এই গো ব্যাক স্লোগান দিচ্ছে, এরা কি করতে পারে? একজন গণতান্ত্রিক উপায়ে একজন, সে যে দলেরই হোক না কেন তিনি নেতা বা তার কিন্তু সেই অধিকারটা আছে, সংবিধান তাকে সেই অধিকারটা দিয়েছে পিসফুল প্রোটেস্ট বা কারোর পাশে দাঁড়ানোর, বা সেই ক্ষেত্রে একটা মুভমেন্টকে অর্গানাইজ করা এবং সেই মুভমেন্টটা অনুযায়ী এগিয়ে চলা। সেটাকে কিন্তু আটকাতে পারে না কেউ। যে গো ব্যাক স্লোগান দিচ্ছে তার মানে তুমি বুঝে নাও এরা কতটা ভারত বিরোধী। কারণ বিজেপি তো ভারতীয়ত্বের কথা বলে, ভারতীয় সংস্কৃতিটাকে আপলিফট করার কথা বলে, প্রিজার্ভেশনের কথা বলে, ভারতীয় কালচার এবং হেরিটেজটাকে সেই প্রিজার্ভেশনে যেখানে বাধা দিচ্ছে কোনো বিজেপির কোনো নেতাকে, আমাদের দলের ক্ষেত্রে কোনো নেতা বা মন্ত্রী কে পার্টিকুলার কোনো ব্যক্তি এখানে ইম্পর্টেন্স পায় না। অবশ্যই দাদা আমাদের ইম্পর্টেন্ট একজন বিরোধী দলনেতা, বাট তবু তিনি তো একজন ভারতীয় জনতা পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি যদি বলি, তারা বিজেপিকে ঠুকছে, মানে বিজেপিকে বলছে গো ব্যাক স্লোগান, তার মানে এরা ভারত বিরোধী। যারা বলে যে কাশ্মীরকে মতন আমরা কাশ্মীরকে আজাদ, যারা বলে যে আমরা বাংলাকে আজাদ করতে চাই, যারা বলে ভারত কম টুকরা করেঙ্গে, যারা শুধুমাত্রই ভারতকে টুকরো করার কথাই বলে যায়,
তুমি কি করে আশা করতে পারো যে তারা ভারতীয় জনতা পার্টির কোনো প্রতিনিধি যখন সেখানে প্রতিনিধিত্ব করবেন বা তার কোনো কাদাম মানে কোনো মুভমেন্ট কোনো ওঠাবেন সেই মুহূর্তে দাঁড়িয়ে সেটা মেনে নিতে পারবে এই নকশাল সমাজ, এই নকশালপন্থী ছাত্রছাত্রীরা, এই সিপিএমের ক্যাডাররা? তারা পারবে না, এটাই তো খুব স্বাভাবিক। এর জন্য কোনোভাবে ভারতীয় জনতা পার্টি যদি মনে করে থাকে সিপিএম এই দলটা যে ছোট হয়ে যাচ্ছে, খুব ভুল করছেন। কারণ আপনারা নিজেরা নিজেদের রংটাকে আপামর জনসাধারণের সামনে খুলে দিচ্ছেন। একেবারে সব শেষে ছোট করে জানতে চাইবো, এই যে নকশাল বা মাওপন্থী এদেরকে আটকাতে রাজ্য সরকার কি করলো বা রাজ্য পুলিশ কি করলো? এটাই তো প্রশ্ন। যখন ইন্দ্রানুজ ফেসবুকে একাধিক তার ফেসবুক দেওয়ালে আমরা দেখতে পাবো ভারতকে আমরা টুকরো করব, ভারতকে ভেঙে টুকরো করে দেওয়া উচিত, এই যে এত যে মানে একটার পর একটা যে পোস্ট এবং সমাজকে পুরোপুরি ধ্বংস করা, একটা সম্প্রীতি, একটা হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি সেটাকে ধ্বংস করার জন্য এই যে এই কথাগুলো, এটার মানে কি? একটা পার্টিকুলার তুমি জনসমাজকে, একটা পার্টিকুলার জাতের লোকদের তুমি উস্কে দিচ্ছ যে তোমরা বিদ্রোহ করো, তোমরা ঝামেলা লাগাও, তোমরা দাঙ্গা লাগাও। এই যে দাঙ্গা লাগানোর জন্য মানসিকতায় কেন তৃণমূল সরকার বলো তো কিছু স্টেপ নিল না? উত্তরটা তোমার কাছেও আছে, আমি বলে দিচ্ছি উত্তরটা। এই জন্যই স্টেপ নিল না, তার কারণ এদের টার্গেট হচ্ছে বিজেপিকে ধূলিসাৎ করা, বিজেপিকে বিনষ্ট করা, বিজেপিকে পুরোপুরি রুইন করা, মানে ডিস্ট্রয় করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। এইটাই এদের সেটিংয়ের তত্ত্ব। টিএমসি এবং যেখানে বিরোধী দল হিসেবে প্রধান বিরোধী দল যেখানে বিজেপি আছে, রুলিং ডিসপেন্সেশনের অপোজিটে, সেই জায়গাটা বিজেপিকে কোনোভাবে সরিয়ে দেওয়া, সেটা করতে একমাত্র সিপিএমই তো তাদেরকে সাহায্য করতে পারে। আমরা তো জানি, এবং আমরা জানি মাননীয় জ্যোতি বসু মহাশয়ের খুব প্রিয় ছাত্রী ছিলেন কিন্তু আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। তো সেই ক্ষেত্রে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জন্মটা কোথা থেকে হলো, মানে তার যে উত্থান মাননীয়ার, এই উত্থানটা তো সিপিএমই করে দিয়েছে কোথাও গিয়ে। আপনাকে তো বুঝে নিতে হবে কয়েনের এপিঠ আর ওপিঠ। এটার জন্যই কোনো রকম কোনো তদন্ত প্রক্রিয়া বা কোনো এফআইআর বা কোনো সংশ্লিষ্ট অথরিটির কাছে প্রপার কোনো বিশ্লেষণ কোনো এফআইআরের মাধ্যমে করেননি টিএমসি গভর্নমেন্ট, এটাই তার প্রমাণ।